সো ওয়েলকাম ব্যাক। এর আগের দিন পর্যন্ত কলিগেটিভ প্রপার্টিজের লাস্ট হয়েছিল ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই পর্যন্ত হয়েছিল। তো সেখানে একটা ফর্মুলা দেখেছিলাম, ডেল টি এফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু স্মল এম। তার আগে হয়েছিল ডেল টি পি ইকুয়ালস টু কে পি ইন্টু এম। ওকে, আর তার আগে হয়েছিল আর এল ভিপি, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। আজকে ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। ফোর্থ কলিগেটিভ প্রপার্টি যেটাকে আমরা বলছি অসমোটিক প্রেশার। ওকে, এখন অসমোটিক প্রেশার পড়ার আগে আমরা দেখব অসমোসিস কাকে বলে। ওকে, হোয়াট ইজ অসমোসিস? যদি আমরা বলি হোয়াট ইজ অসমোসিস, তাহলে ডেফিনেশন যদি আমরা দিই, আগে আমরা এক্সাম্পল দেখে নেব একটুখানি। তোমরা রেজিন দেখেছো? রেজিন মানে কি বলবো, কিশমিশ। ওকে, কিশমিশ দেখেছো। এখন যদি রেজিন soaked in pure water, যদি ওই কিশমিশ বা রেজিনটাকে পিওর ওয়াটারে যদি ডুবিয়ে রাখা হয় ওভারনাইট, পুরো রাতটা যদি ডুবিয়ে রাখা হয়, ধরো এরকম একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে কি এরকম একটা রেজিন নিয়েছি, এটা ধরো কিশমিশটা, এটা পুরোপুরি ওয়াটারে ডুবিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। এটা তাহলে কি পিওর ওয়াটার, রেজিনটাকে ওভারনাইট ডুবিয়ে রেখেছি। তাহলে কি হবে, রাত্রের পরে সকালে উঠে দেখব কি রেজিনটা পুরোপুরি ফ্লাপি হয়ে গেছে, মানে ফুলে উঠেছে। ওকে, রেজিনটা কী হয়, ফুলে ওঠে। তার কারণ হচ্ছে কি, এখানে যে ওয়াটার মলিকিউলগুলো ছিল, সে ওয়াটার মলিকিউলগুলো রেজিনের মধ্যে ঢুকে গেছে। ওয়াটার মলিকিউলগুলো কি রেজিনের মধ্যে ঢুকে গেছে বা কিশমিশের মধ্যে ঢুকে গেছে, সেই কারণে কিশমিশটা কী হয়েছে, ফুলে উঠেছে। সেই কারণে কিশমিশটা ওয়াটারটাকে কি করেছে, সোক করেছে, দিয়ে ফুলে উঠেছে। দিয়ে কী হয়েছে, ফুলে ওঠে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কিশমিশের বা রেজিনের যে কনসেন্ট্রেশন, রেজিনের ভেতরে যে সলিউশনটা আছে, যদি আমরা দেখি সেটা কনসেন্ট্রেট সলিউশন থাকবে, সেটা একটা কনসেন্ট্রেটেড সলিউশন থাকে। রেজিনের ভেতরের কথা বলছি। ওকে, রেজিনের ভেতরে একটা কনসেন্ট্রেটেড সলিউশন থাকে। এখন রেজিনটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, জলটা কি, এখানে ওয়াটার যেটা আছে, ওয়াটারটা হচ্ছে ডাইলিউটেড সলিউশন। ডাইলিউটেড সলিউশন বলা যাবে না, বাট যদি আমরা সলিউশনও বলি, ওয়াটারের সাথে চিনির একটা ডাইলিউটেড সলিউশন নিয়েছি, ঠিক আছে। সেই চিনির দ্রবণের সলভেন্ট পার্টিকেলগুলো, মানে ওয়াটারের পার্টিকেলগুলো, এই যে পার্টিকেলটা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারের পার্টিকেল। সেই ওয়াটারের পার্টিকেলটা কোথায় ঢুকছে, এই কিশমিশের ভেতরে ঢুকছে। তো কিশমিশটা পুরোপুরি এরকমভাবে ফুলে উঠছে। এরকম ঘটনা ঘটতে পারে একটা, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে, সলভেন্ট পার্টিকেল কোথা থেকে কোথায় যাচ্ছে, ফ্রম dilute solution to concentrate solution, তাই না, ডাইলিউট থেকে কনসেন্ট্রেটে যাচ্ছে। এবার আর একটা উদাহরণ দেখি, একই জিনিসের অন্য একটা উদাহরণ। কীরকম, এখানে আমি একটা কনসেন্ট্রেট NaCl এর সলিউশন নিলাম, একটা লবণ জল মেশা একটা
সলিউশন নিলাম, এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড NaCl সলিউশন নিয়েছি। ওকে, এবার আমি কি করেছি, কনসেন্ট্রেট NaCl সলিউশন নেওয়ার পরে আমি ওই ফুলে যাওয়া রেজিনটাকে এখানে ডুবিয়ে রেখেছি। ওই ফুলে যাওয়া রেজিনটাকে এখানে আমি কি করেছি, ডুবিয়ে রেখেছি, এক রাত ডুবিয়ে রেখেছি, ওভারনাইট রাখা হয়েছে এখানে। এখন সকাল হলে কি দেখব, রেজিনটা আবার শ্রিঙ্ক হয়ে গেছে, রেজিনটা আবার চুপসে গেছে। এটা সেই রেজিনটা, এটা সেই কিশমিশটা। যদি আমরা মোটা কিশমিশ বা ফুলে ওঠা কিশমিশটাকে কনসেন্ট্রেট NaCl সলিউশনে যদি রেখে দিই ওভারনাইট, তাহলে কি হবে, ওই কিশমিশটা শ্রিঙ্ক হয়ে যাবে। কি হবে, শ্রিঙ্ক হবে, মানে কুঁচকে যাবে। ওকে, কুঁচকে গেল। তার মানে এই যে ফুলে ওঠা কিশমিশটার ভেতরে যে পার্টিকেলগুলো আছে, সলিউট পার্টিকেল, সেগুলো কি হয়ে যাচ্ছে, বাইরের সলিউশনে চলে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে, বাইরের সলিউশন। আর আমরা নিয়েছি কি কনসেন্ট্রেট সলিউশন বাইরে। এখন যখন ওই কিশমিশের মধ্যে জল ঢুকেছিল তখন সেটা কি সলিউশন হয়ে গেছিলো, ডাইলিউটেড সলিউশন ছিল, তাই তো, ডাইলিউটেড সলিউশন ছিল। যখন ওটা ফুলে উঠেছিল, ফুলে ওঠার আগে কিশমিশটা ছিল কনসেন্ট্রেট, তাই তো, ফুলে ওঠার পরে সেটা হয়ে গেছে ডাইলিউট সলিউশন। এখন বাইরে আছে কি কনসেন্ট্রেট NaCl সলিউশন। তার মানে ডাইলিউট সলিউশনের যে সলভেন্ট পার্টিকেলটা, এই সলভেন্ট পার্টিকেলটা কোথায় যাচ্ছে, কনসেন্ট্রেট NaCl সলিউশনের দিকে যাচ্ছে। আর সেটার জন্য ওখান থেকে পার্টিকেলসগুলো বেরিয়ে যাচ্ছে বলে কুঁচকে যাচ্ছে। পার্টিকেলসগুলো বেরিয়ে যাওয়ার ফলে এত বড় রেজিনটা কুঁচকে কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে সলভেন্টের পার্টিকেলের ট্রান্সফার হচ্ছে। কী হচ্ছে, সলভেন্টের পার্টিকেলের ট্রান্সফার হচ্ছে। আর এই ট্রান্সফরমেশনের জন্য, এই যে ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফারের জন্য কি এক্সটার্নাল কোনো ফোর্স লাগছে, এক্সটার্নাল ফোর্সের কি কোনো রিকোয়ারমেন্ট আছে, না, এক্সটার্নাল ফোর্স কোনো দরকার নেই। তাহলে যদি এখন আমরা অসমোসিসের ডেফিনেশনটা দিই, তোমরা জানো তবুও আমি একটা দিচ্ছি, হচ্ছে কি, ইট ইজ আ স্পন্টেনিয়াস ফ্লো অফ solvent particles through SPM। এই SPM জিনিসটাকে আমি আন্ডারলাইন করছি, এটাকে একটু পরে বলবো। থ্রু SPM ফ্রম diluted solution to concentrate solution। ওকে, এটাকে আমরা কি বলছি, অসমোসিস। তার মানে এটা যদি বাংলায় বলি তাহলে কি হবে, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ অফ সলভেন্ট পার্টিকেল, দ্রাবক কণাগুলোর একটি স্বতঃস্ফূর্ত প্রবাহ থ্রু কি SPM, সেমি পারমিয়াবল মেমব্রেন, বাংলায় হচ্ছে অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। ওকে, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে একটি ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেট সলিউশনের দিকে সলভেন্ট পার্টিকেলের স্বতঃস্ফূর্ত প্রবাহকে বলা হয় অসমোসিস। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে অসমোসিসের ডেফিনিশন। এখন আমি আসবো SPM এর কথায়। SPM, হোয়াট ইজ SPM? সো SPM এর ফুল ফর্ম হচ্ছে সেমি পারমিয়াবল মেমব্রেন, অর্ধভেদ্য পর্দা, কি SPM এর ফুল ফর্ম। এখন SPM এর কাজটা কি, এর ফাংশনটা হচ্ছে ইট অনলি অ্যালাউজ, এটা শুধুমাত্র পারমিট করে কাকে, দ্য সলভেন্ট
সলভেন্ট পার্টিকেল ইন আ সলিউশন, একটা সলিউশনে শুধুমাত্র দ্রাবক কণাগুলোকে যেতে দেয়, বাট নট ফর solute particles due to its larger size than that of solvent particle. ওকে, শুধুমাত্র এর কাজটা কি, শুধুমাত্র দ্রাবকের কণাগুলোকেই যেতে দেওয়া কাজ, দ্রাবের কণাগুলোর যেতে দেওয়া কোনো কাজ নয়। দ্রাবের কণাগুলোকে যেতে দেবে না, কারণ কি, দ্রাবের কণার সাইজটা দ্রাবকের কণার সাইজ থেকে কী হয়, বড় হয়। এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এখন সেমি পারমিয়েবল মেমব্রেনের টাইপটা দেখে নেব। টাইপস, ফার্স্ট অফ অল এটা হয় ন্যাচারাল হয়। ন্যাচারালের মধ্যে কিছু রয়েছে প্লান্ট সেল মেমব্রেন, যেগুলো উদ্ভিদের সেল মেমব্রেন আর কি, প্লান্ট সেল মেমব্রেন, অ্যানিমাল সেল মেমব্রেন। ওকে, এগুলো গেল কি ন্যাচারাল টাইপ, ন্যাচারাল এসপিএম, ওকে। নাম্বার 2 কী দেখবো, আর্টিফিশিয়াল সেল মেমব্রেন। একটা এক্সাম্পল মনে রাখবে, সেটা হচ্ছে Cu2 FeCN6। ওকে, এর নাম হচ্ছে কিউপ্রিক ফেরোসায়ানাইড और फेरिसायानाइड। ওকে, কিউপ্রিক ফেরোসায়ানাইড বা ফেরিসায়ানাইড, বোঝা গেছে? তো এটা গেল এসপিএমের ব্যাপার। তাহলে এসপিএমটা কি, এসপিএমটা ফুল ফর্ম হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্ধভেদ্য পর্দা, যার কাজ হচ্ছে কি শুধুমাত্র দ্রাবকের কণাকে যেতে দেওয়া, কিন্তু কোনো দ্রাবের কণা যেতে পারে না, তার কারণ দ্রাবের কণার আকারটা দ্রাবকের কণার চেয়ে বেশি থাকে। এটা দুই প্রকারের হয়, একটা ন্যাচারাল যে এসপিএম বা ন্যাচারাল অর্ধভেদ্য পর্দা, সেটা হচ্ছে কি উদ্ভিদের কোষ পর্দা বা প্রাণী কোষ পর্দা, অ্যানিমাল সেল মেমব্রেন। আর্টিফিশিয়াল সেল মেমব্রেন হচ্ছে কি কিউপ্রিক ফেরোসায়ানাইড, Cu2 FeCN6। ওকে, এটা গেল আমাদের অসমোসিসের ব্যাপারে প্রাইমারি কিছু ডেটা, যে ডেটাগুলো অবশ্যই জানা দরকার। তাহলে অসমোসিসটা বোঝা গেল কি, অসমোসিসটা হচ্ছে একটা, ইট ইজ আ স্পন্টেনিয়াস ফ্লো অফ সলভেন্ট পার্টিকল থ্রু SPM from a diluted solution to a concentrated solution is called osmosis। বোঝা গেছে, এটা অসমোসিসের ডেফিনিশন। এবার আমরা দেখব অসমোটিক প্রেশার। এবার আমরা কলিগেটিভ প্রপার্টি যেটা রয়েছে অসমোটিক প্রেশারের কথা বলবো। ওকে, সো লেটস সি। তো দেখা যাক, এরকম একটা জিনিস নিয়েছি, দুটো কম্পার্টমেন্টওয়ালা একটা ট্যাঙ্ক নিলাম, একটা কন্টেনার নিলাম, যেখানে দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে। আর ওই কম্পার্টমেন্টের মাঝখানে আমি কি করে দিলাম, একটা এসপিএম দিয়ে দিলাম। এটা হচ্ছে এসপিএম, সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, ট্যাঙ্কের এদিকে একটা কম্পার্টমেন্ট, ট্যাঙ্কের এদিকে একটা কম্পার্টমেন্ট। ওকে, এখন দুটোতেই একটাতে আমি নিলাম ডাইলিউটেড সলিউশন, ডাইলিউটেড দেখা যাচ্ছে NaCl সলিউশন নিয়েছি, যে কোনো সলিউশন, সেটা ডাইলিউটেড সলিউশন নেব। আর একটাতে আমি নেব কি কনসেন্ট্রেটেড সলিউশন। ওকে, একটাতে ডাইলিউট সলিউশন নিয়েছি, একটাতে কনসেন্ট্রেটেড সলিউশন নিয়েছি। ওকে, এখন ঘটনা হচ্ছে কি, মাঝখানে যেহেতু কি রয়েছে, SPM রয়েছে, তাহলে ডাইলিউট সলিউশনের যে সলভেন্ট পার্টিকেলগুলো থাকবে, এগুলো ধরো কি সলভেন্ট পার্টিকেল, এগুলো হচ্ছে কি সলভেন্ট পার্টিকেল। তাহলে ডাইলিউট সলিউশনের যে সলভেন্ট পার্টিকেলসগুলো রয়েছে, সেই সলভেন্ট পার্টিকেলসগুলো কী করবে, থ্রু অসমোসিসের জন্য কোন দিকে যাবে,
কনসেন্ট্রেট সলিউশনের দিকে যাবে, কেননা অসমোসিস হচ্ছে। অসমোসিস কি? ইট ইজ আ স্পন্টেনিয়াস ফ্লো অফ সলভেন্ট পার্টিকেলস থ্রু এসপিএম। এই যে এসপিএমের মাঝখান দিয়ে সলভেন্ট পার্টিকেলসগুলোর একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ, ঠিক আছে। এবার এখান থেকে এদিকে কি যাচ্ছে? সলভেন্টের পার্টিকেলগুলো যাচ্ছে। তার মানে এই কম্পার্টমেন্টে এটা এ লিখি, এটা বি লিখি, সরি বিটা নিচে লিখি, এটা বি, এটা এ। এ থেকে বি কম্পার্টমেন্টের দিকে সলভেন্টের পার্টিকেলগুলো যাচ্ছে। তার মানে এই কম্পার্টমেন্টে অ্যাকচুয়ালি পার্টিকেলসের নাম্বার অফ পার্টিকেলস কী করছে? ইনক্রিজ করছে। তার মানে এখানকার পার্টিকেলগুলো এদিকে কি করতে পারে? ফোর্স ক্রিয়েট করতে পারে। তার মানে এদিকে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, তাই তো। এখন যেহেতু নাম্বার অফ পার্টিকেলস ইন, এখানে লিখি নাম্বার অফ পার্টিকেলস ইন বি কম্পার্টমেন্ট কি করছে? ইনক্রিজ করছে। ইনক্রিজ নাম্বার অফ পার্টিকেল বি কম্পার্টমেন্টে কী হচ্ছে? ইনক্রিজ করছে। তাই ভলিউমটা কি হয়ে যাবে? ইনক্রিজ করবে, তাই তো। এদিক থেকে এদিকে দ্রাবকের কণাগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তার মানে কি এই যে সলিউশন, এই কন্টেনারে যে সলিউশনটা আছে এর ভলিউমটা কী হয়ে যাবে? ইনক্রিজ করে যাবে। ভলিউমটা ইনক্রিজ করে দেখা যাচ্ছে এতটা ভলিউম হয়ে গেল, ঠিক আছে। এই যে হাইটটা, এটাকে আমি ধরলাম এইচ হাইট, এটাকে আমি কী ধরলাম? এইচ হাইট ধরলাম। এবার এটাকে মাপার জন্য এর উপরে আমি কী লাগিয়ে দিয়েছি? একটা পিস্টন লাগিয়ে দিয়েছি, একটা পিস্টন লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা পিস্টন, ওকে, একটা পিস্টন। এখানেও কিন্তু সলিউশনগুলো রয়েছে, তাহলে এটা হচ্ছে কি? পিস্টন। এখন কি এদিক থেকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, কনসেন্ট্রেট সলিউশনে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে বলে পিস্টনটা উপরের দিকে ঠেলে উঠছে, তাই না? পিস্টনটা উপরের দিকে ঠেলে উঠছে। এখন প্রেশারটা কত অ্যামাউন্টের সেটা আমরা দেখব। এবং সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? এক্সটার্নালি একটা পি এক্সটার্নাল দিতে হবে, বাইরে থেকে একটা প্রেশার, ক্যালকুলেটেড প্রেশার, ঠিক আছে, একটা ক্যালকুলেটেড প্রেশার দিতে হবে, তবে ভেতরের চাপটা আমরা জানতে পারবো। হ্যাঁ, এই উদাহরণটা আমি একটুখানি বোঝাচ্ছি। ধরো এটা একটা দরজা, ঠিক আছে। এই দরজাটাকে আমি দেখব যে দরজাকে ভেতর থেকে আমি ঠেলছি, ভেতর থেকে দরজাকে কি করছি? আমি ঠেলছি। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। ভেতর থেকে দরজাটাকে আমি ঠেলছি, তাহলে দরজাটা এইদিকে চলে যাবে। এখন দরজার এই পজিশনটাকে আমি চেঞ্জ করব না। তাহলে চেঞ্জ যদি না করতে চাই, তাহলে ওই ইকুয়াল ফোর্স দিয়ে বাইরে থেকে কী করতে হবে? দরজাটাকে ঠেলতে হবে, তাই না? ইকুয়াল ফোর্স দিয়ে। সেরকমভাবেই যে ভেতরের প্রেশার মাপার কোনো উপায় নেই, তাহলে সেই প্রেশারটাকে মাপতে হলে কী করতে হবে? আমাকে বাইরে থেকে একটা ক্যালকুলেটেড ফোর্স দিতে হবে। সেই ফোর্সের জন্য একটা প্রেশার ক্রিয়াশীল হবে, যেটাকে আমরা পিএক্স দিই, বাহ্যিক চাপ, পি এক্সটার্নাল, ঠিক আছে। ওই বাহ্যিক চাপটা যদি ভেতরের প্রেশারের সাথে ইকুয়াল হয়ে যায়, ওই বাহ্যিক চাপটা যদি ভেতরের প্রেশারের সাথে কী হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়, তাহলে উপরের থেকে চাপ এখানে দিচ্ছি, ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই ফ্লোটা কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, তাই না? এই যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা তখন বন্ধ হয়ে যাবে, এই ফ্লোটা বন্ধ হয়ে যাবে। কেন? আমি এদিক থেকে প্রেশার দিচ্ছি, এবার উপর থেকে প্রেশার এখানে ক্রিয়েট করছি, যার ফলে কি এই যে পার্টিকেলগুলো এদিকে এসছিল, সেই পার্টিকেলগুলো ফেরত যাবে, আবার ফেরত যাওয়ার চেষ্টা করবে। ফেরত যদি নাও যায়, তবুও সেই ফ্লোটা আস্তে আস্তে কী হয়ে যাবে? ডিক্রিজ করবে। কি বললাম বোঝা গেল? তাহলে ভেতরে কতটা প্রেশার ক্রিয়েট হচ্ছে সেই প্রেশারটা জানার জন্য আমাকে বাইরে থেকে একটা ক্যালকুলেটেড, একটা হিসেব করা চাপ আমাকে প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা পি এক্সটার্নাল বলছি। সেই চাপটাই কী হবে? অসমোটিক প্রেশারের সাথে ইকুয়াল হবে। তাহলে অ্যাকচুয়ালি ওই প্রেশারটা কোথায় আমি ক্রিয়েট করছি, বা ওই চাপটা আমরা কোথায় দিচ্ছি? কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন অসমোটিক প্রেশারের ডেফিনিশনে আমরা যাব। তাহলে কি বলবো? দ্য প্রেশার অ্যাপ্লাইড ওভার দ্য concentrated solution to stop
টু স্টপ অসমোসিস, হয় অসমোসিসকে বন্ধ করার জন্য বা অর টু ডিক্রিজ দ্য রেট অফ osmosis is called osmotic pressure। তাহলে ডেফিনেশনটা আমরা যদি বাংলায় বলি তাহলে কি ডেফিনেশনটা হচ্ছে কনসেন্ট্রেট সলিউশনের ওপর যে পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করলে অসমোসিসটা কী হয়ে যাবে, ইদার স্টপ হবে আর ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে কি এই যে কনসেন্ট্রেট সলিউশনটা রয়েছে, এই কনসেন্ট্রেট সলিউশনের ওপর যে প্রেশারটা ক্রিয়েট করলে অসমোসিসটা হয় ডিক্রিজ করবে, নইলে কি করবে, স্টপ হয়ে যাবে। সেই প্রেশারটাকে আমরা বলবো কি অসমোটিক প্রেশার, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, ইট ইজ ডিনোটেড বাই পাই। অসমোটিক প্রেশারকে পাই দিয়ে ডিনোট করা হয়। ওকে, কী দেওয়া হয়, পাই দিয়ে ডিনোট করা হয়। এখন দুটো ফ্যাক্টর এখানে হয়। নাম্বার ওয়ান ফ্যাক্টর কি, ইফ পি এক্সটার্নাল, যদি পি এক্সটার্নালটা অসমোটিক প্রেশারের সাথে পায়ের সাথে ইকুয়াল হয়, পায়ের সাথে তো ইকুয়াল হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অসমোটিক প্রেশার বলবো। ওকে, এই পাইটাকে, তাহলে তখন কি হবে, তখন অসমোসিসটা বন্ধ হয়ে যাবে, অসমোসিস স্টপ হয়ে যাবে, তাই না? যখন এই যে কন্টেনার নিয়েছিলাম, এই কন্টেনারের এখানে কনসেন্ট্রেট আর এখানে ডাইলিউটেড, এখানে প্রেশার ক্রিয়েট করছি পি এক্সটার্নাল, ভেতর থেকে চাপ দিচ্ছে, সেটাকে আমরা পাই বলছি। তাহলে পি এক্সটার্নালের সাথে যদি পাই ইকুয়াল হয়ে যায়, বাইরের চাপ আর ভেতরের চাপ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই লেভেলটা কি আর বাড়বে, এই যে সলিউশনের লেভেলটা, হাইটটা কি বাড়বে, বাড়বে না। তার মানে কি অসমোসিস কি হয়ে গেল, স্টপ হয়ে গেল, অসমোসিস বন্ধ হয়ে যাবে, অভিস্রবণ হবেই না কোনোভাবে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি, এটা গেল কেস ওয়ান, এটা গেল কেস ওয়ান। কেস টু এ কী হবে, যে ইফ অ্যাপ্লাইড প্রেশার greater than পি এক্সটার্নাল আর পায়ের থেকে যদি বেশি হয়, তাহলে কি এই যে কন্টেনার, এখানে কনসেন্ট্রেট সলিউশন, এখানকার কি ডাইলিউট সলিউশন, তাহলে এই পি এক্সটার্নালটা যদি বেশি হয়, তাহলে কি যে সলভেন্ট পার্টিকেলগুলো এখানে গেছে সেগুলো আবার কি হবে, এখানে ফেরত চলে আসবে। যদি খুব বেশি পরিমাণে এখানে চাপ ক্রিয়া করি, তাহলে কি হবে, এই পার্টিকেলগুলো এদিকে ফেরত চলে আসবে, অনলি সলভেন্ট পার্টিকেল আসবে, কিন্তু কোনো সলিড পার্টিকেল এখানে আসবে না। তার মানে অসমোসিসের জায়গায় কি হচ্ছে, রিভার্স অসমোসিস। তাহলে যদি অ্যাপ্লাইড প্রেশারটা অসমোটিক প্রেশারের সাথে বা ওই চাপের সাথে পি এক্সটার্নালের সাথে যদি বেশি হয়, গ্রেটার অ্যামাউন্টে হয়, তাহলে অসমোসিস takes place from concentrate solution to diluted solution। যদি পি এক্সটার্নাল মানে অ্যাপ্লাইড প্রেশারটা পি এক্সটার্নাল চেয়ে বেশি হয়, তাহলে অসমোসিস কোন দিকে হবে, কনসেন্ট্রেট থেকে ডাইলিউটের দিকে, এদিক থেকে এদিকে অসমোসিস হবে। আগে কি হচ্ছিল, এদিক থেকে এদিকে হচ্ছিল, এখানে এসপিএম রয়েছে, এখানে কি রয়েছে, এসপিএম রয়েছে, এটা হচ্ছে এসপিএম দিয়ে আগে কি হচ্ছিল, বিফোর এটা হচ্ছিল। বাট উপরে প্রেশার যদি বেশি পড়ে যায়, তাহলে পি যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেট সলিউশন থেকে ডাইলিউট সলিউশনের দিকে হচ্ছে, তাহলে অসমোসিস অপোজিট দিকে ঘটছে। তাই এটাকে আমরা বলবো কি রিভার্স অসমোসিস, যেটাকে আমরা বলি আরও। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে অ্যাপ্লাই করা হয় অন ওয়াটার পিউরিফায়ার, বলে না
অ্যাডে বলে যে আরও সিস্টেম লেখানো রয়েছে অ্যাডে। কেন্ট দেতা है सबसे शुद्ध पानी বলে, হেমামালিনী অ্যাড দেয় যেখানে ওয়াটার পিউরিফাই আরও থাকে, মানে আরও সিস্টেমটা কাজ করে ওখানে, রিভার্স অসমোসিস হয়। তাহলে ধরো রিভার্স অসমোসিস হলে এখানে দেখাচ্ছি, এটা ধরো ওয়াটার পিউরিফায়ার, এখানে এসপিএম রয়েছে, এটা হচ্ছে ডাইলিউটেড সলিউশন, এটা কনসেন্ট্রেট সলিউশন, এখানে ওয়াটার রয়েছে, কন্টামিনেটেড ওয়াটার, এটা অবিশুদ্ধ জল রয়েছে, ইমপিওর ওয়াটার আছে। এখানে কি রয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে, আর্সেনিক রয়েছে, অ্যান্টিমনি রয়েছে, আরও অনেক ধরনের মিনারেলস আছে। হ্যাঁ, যে মিনারেলসগুলোকে, তাহলে কি এটা এসপিএম শুধুমাত্র কি সলভেন্টের পার্টিকেল যাবে, মানে শুধু এখানে কি ওয়াটার যাবে, এদিক থেকে এদিকে কি অনলি ওয়াটার যাবে, অনলি এখানে কি যাবে ওয়াটার, কিন্তু কোনো এই যে কন্টামিনেশনগুলো রয়েছে ব্যাকটেরিয়া, আর্সেনিক, অ্যান্টিমনি, মিনারেলস, এগুলো কোনো কিছুই যেতে পারবে না। আর যদি না যায়, এখানে যত প্রেশার ক্রিয়েট করা হবে তত রিভার্স অসমোসিসটা তাড়াতাড়ি ঘটবে আর তত পিওর ওয়াটার আমরা পাবো। এখন এখানকার লেয়ার অনেকগুলো থাকে, একবার পাঠানো হলো, তারপর এখান থেকে আবার পাঠানো হয়, তারপর আবার এখানে লেয়ার দেওয়া হলো, আবার এখান থেকে বারবার এটাকে ছেঁকে নেওয়া হয়, ছেঁকে নিলেই তখন ঘটনাগুলো এরকম ঘটতে থাকে। তাহলে রিভার্স অসমোসিস বোঝা গেছে, যেটাকে বাংলায় বলা হয় বিপরীত অভিস্রবণ। তাহলে রিভার্স অসমোসিসের ডেফিনেশন কি, যদি বেশি গাঢ় দ্রবণের উপর বা কনসেন্ট্রেট সলিউশনের উপর বাহ্যিক চাপটি বেশি প্রয়োগ করা হয়, তাহলে কনসেন্ট্রেট সলিউশন থেকে কম গাঢ় দ্রবণের দিকে বিশুদ্ধ দ্রাবকের কণাগুলো কী হয়, প্রবাহিত হয়। একেই বলা হয় কি বিপরীত অভিস্রবণ আর কি, সরি। ওকে, বোঝা গেছে। তাহলে এটা গেল আমাদের অসমোটিক প্রেশার অ্যান্ড রিভার্স অসমোসিস। নাও আমরা দেখব ভ্যান হফ লস। ঠিক আছে, অসমোটিক প্রেশারে ভ্যান হফের ল, এটা হচ্ছে কি অসমোটিক প্রেশারের অসমোটিক প্রেশারে ভ্যান হফের লসগুলো কি রয়েছে, দুটো ল রয়েছে। নাম্বার 1, the osmotic pressure of a solution is directly proportional to its concentration, ওই সলিউশনের কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। if the temperature is fixed, যদি টেম্পারেচারটা কী থাকে, ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে অসমোটিক প্রেশারটা কী হবে, তার কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তাহলে এখানকার একটা ইকুয়েশন পাই, কীরকম ইকুয়েশন, যে পাই হচ্ছে অসমোটিক প্রেশার, ভ্যারিজিয়াস টু কী হচ্ছে কনসেন্ট্রেশনটাকে আমরা আবার কি লিখব, মোলারিটি লিখতে পারি, তাই না? কনসেন্ট্রেশন মোলারিটি দিয়েই তো আমরা ডিটারমাইন করি। তার মানে পাই ভ্যারিজিয়াস টু সি ফর কনসেন্ট্রেশন, বা এটাকে কি লেখা যায়, পাই ভ্যারিজিয়াস টু এম ফর মোলারিটি। ওকে, এবং এটা আরও আমি ডিটেলে বলছি। মোলারিটি মানে কি, মোলারিটি মিনস নাম্বার অফ মোলস বাই ভলিউম, তাই তো, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই কি ভলিউম অফ দ্য সলিউশন। তবে নাম্বার অফ মোলসটাকে এন দিয়ে ডিনোট করি আর ভলিউম অফ দ্য সলিউশনকে ভি দিয়ে ডিনোট করি। তাহলে কি লিখতে পারি, যে এই দুটোকে একই জিনিস, কিন্তু জাস্ট আলাদা একটা রূপ, এদের ফর্মটা আলাদা বাট জিনিস একই। তাহলে পাই ভ্যারিজিয়াস টু এন বাই ভি লিখতে পারি, পাই ভ্যারিজিয়াস টু এন বাই ভি বা পাই ভ্যারিজিয়াস টু সি বা পাই ভ্যারিজিয়াস টু এম, একই জিনিস তিনটেই।
ঠিক আছে। সো ফার্স্ট রুল কী পেলাম, যে কোনো সলিউশনের অসমোটিক প্রেশারটা সলিউশনের কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল ইফ দ্য টেম্পারেচার ইজ কি কনস্ট্যান্ট। যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তাহলে সলিউশনের অসমোটিক প্রেশারটা কী হবে, সলিউশনের কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল হবে বা সমানুপাতিক হবে। এটা হলো ফার্স্ট রুল। রুল নাম্বার 2, অসমোটিক প্রেশার of a solution having a fixed concentration is directly proportional to its temperature. বলছে কোনো পিওর সলভেন্টে যদি কোনো নন ভোলাটাইল সলিউটের পিওর সলভেন্ট, এটা কি পিওর সলভেন্টে যদি নন ভোলাটাইল কোনো সলিউট মেশানো হয়, দিয়ে যে সলিউশনটা পাওয়া যাবে সেই সলিউশনের অসমোটিক প্রেশার পাইটা টেম্পারেচারের সাথে সলিউশনের টেম্পারেচারের সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি কনসেন্ট্রেশনটা কি থাকে, সিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ফর্মুলাটা লিখি, পাই ভ্যারিজিয়াস টু টি ইফ সি ইজ কনস্ট্যান্ট। সি ফর কি কনসেন্ট্রেশন, ফার্স্ট লতেই লিখেছি, এই যে সি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তাহলে দুটো জিনিস পাওয়া গেল। ওই দুটো সূত্রকে যদি আমরা কম্বাইন যদি করা হয় তাহলে কি পাই ভ্যারিজিয়াস টু সিটি, সি এবার ভ্যারিজিয়াস সাইনটাকে তুলব, তাহলে পাই ইজ ইকুয়াল টু সি এস টি। এখানে এসটা কি, হোয়াট ইজ এস, এখানে এস হচ্ছে আইডিয়াল সলিউশন কনস্ট্যান্ট। এই যে আমরা ক্লাস 11-এ গ্যাসিয়াস স্টেট আর স্টেটস অফ ম্যাটারে পড়েছিলাম, আর যেটাকে আমরা বলেছিলাম কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ধরেছিলাম। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এসের মানটা আর এর সাথে নিউমেরিক্যালি সমান, গাণিতিকভাবে সমান, ঠিক আছে। তার মানে এস ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু আর। তাহলে এসটাকে আমরা আর দিয়ে রিপ্লেস করে নিতে পারি এই ইকুয়েশনে। সো পাই ইকুয়ালস টু সি আর টি। এটা গেল ফার্স্ট একটা রূপ এই অসমোটিক প্রেশারের ইকুয়েশনের, পাই ইকুয়ালস টু সি আর টি। বা আমরা সিকে কী দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, এন বাই ভি দিয়ে রিপ্লেস করতে পারি। এটাই তো মোলারিটি, তাই না, এটাই তো মোলারিটি ইন্টু আর টি। এটা হচ্ছে সেকেন্ড রূপ। তাহলে ফার্স্ট হচ্ছে কি পাই ইকুয়ালস টু সি আর টি, আর এটা হচ্ছে কি পাই ইকুয়ালস টু এন বাই ভি আর টি। এখন দেখো আমরা ওই ক্লাস 11-এর গ্যাসিয়াস স্টেটে পড়েছিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাই তো। এটা হচ্ছে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তার মানে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি। তাহলে এই যে একটা ইকুয়েশন পেয়েছি, আর এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন, এটা আর এটার মধ্যে মিল কি দেখো, রাইট হ্যান্ড সাইডে বোথ ইকুয়েশন একই রয়েছে, সেম রয়েছে। এটাকে যদি পাই ধরি তাহলে এটা ইকুয়াল হবে, একই জিনিস হবে। তাহলে এই ইকুয়েশন দুটোকে আমরা কম্পেয়ার করে এটাকে যদি আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে এটাকে আমরা বলবো কি আইডিয়াল সলিউশন ইকুয়েশন। ওকে, সো তোমাদের বুকস যেগুলো রয়েছে সেই বুকসে কিন্তু এই দুটো ইকুয়েশনই পাওয়া যাবে, মানে পাই ইকুয়ালস টু সিআরটি বা পাই ইকুয়ালস টু এন বাই ভি আর টি। ওকে, বোঝা গেল। এই দুটো ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে দেখবে, বোঝা গেছে। যেখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট অবজার্ভড ব্যাপারটা কি, ধরো আমি কি নিলাম, ইউরিয়া নিলাম, ধরো 1 মোল ইউরিয়া নিয়েছি, 1 মোল ইউরিয়া।
ইউরিয়াটাকে আমরা জলে দিয়েছি, ওয়াটারে দিয়েছি, তাহলে সেটা কি 1 মল ইউরিয়াই থাকবে, কিন্তু ইউরিয়া তো ডিজলভ হয় না, আয়ন তো তৈরি করতে পারবে না, ডিসোসিয়েট হয় না, ডিজলভ হয়ে যাবে হয়তো, বাট ডিসোসিয়েট হয় না, ঠিক আছে? তো 1 মলই থাকবে। বাট 1 মল যদি NaCl নিই, 1 মল যদি NaCl নিই, তাহলে এটা কী হবে? 2 মল হয়ে যাবে। ওয়াই? 1 মল Na প্লাস আর 1 মল Cl মাইনাস, তার মানে 2 মল পার্টিকেল পাওয়া যাবে। এই যে 1 মল নিচ্ছে এটা থিওরিটিক্যাল, আর 2 মল তৈরি হচ্ছে এটা হচ্ছে অবজার্ভড, এটা আমরা লক্ষ্য করছি, তাই না? এটা আমরা কি করছি? লক্ষ্য করছি, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তো ওই এনটা হচ্ছে এই এন, যে লক্ষ্য করবো আমরা কোনটা, কত না মল নিয়েছি, তার মানে 1 মল NaCl হলে এখানে এনের ভ্যালু 2 নিতে হবে, ঠিক আছে? সেটা আমি যাচ্ছি। তো এখন এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, পাই ইকুয়ালস টু CRT বা পাই ইকুয়ালস টু N বাই VRT, এখানকার ইউনিটগুলো একটুখানি দেখো, কেননা এই দুটো ইকুয়েশনে ম্যাথ করতে হবে, নিউমেরিক্যালস করতে হবে, সেই নিউমেরিক্যালসে ইউনিটগুলো দেখে নেবো। দেখো ফার্স্ট অফ অল আর এর ভ্যালু, আরটা কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলেছিলাম, বাট এখানে বলবো ইউনিভার্সাল বা আইডিয়াল সলিউশন কনস্ট্যান্ট। আর এর ভ্যালুটা SI ইউনিটে যদি থাকে 8.314 জুল পার মোল কেলভিন। তো এই টোটাল ভ্যালুটার কার সাথে ইকুয়াল ধরে নেওয়া হয়? 25/3 সাথে ইকুয়াল ধরে নেওয়া হয়, 25/3 জুল পার মোল কেলভিন, ঠিক আছে? তাহলে ভলিউমটাকে আমরা কি ধরবো? এটা SI ইউনিটে, তা ভলিউমটা SI ইউনিটে কি সামথিং মিটার কিউব, এই ইউনিটে ধরবো, ঠিক আছে? মিটার কিউব যদি না বুঝতে অসুবিধা হয়, 1 মিটার কিউব সমান ধরবে 1000 লিটার, ওকে? টেম্পারেচার আর হলো, টিটা কিসে ধরবো? টিটা ধরবো কেলভিনে, অলওয়েজ কেলভিনে, সব সময় কেলভিনে, কেলভিন স্কেলে টিটা। আর পাইটা তখন SI ইউনিট হবে, পাই মানে কি প্রেশার, তাহলে প্রেশারের SI ইউনিট কি সামথিং একটা বেরোবে, নিউটন পার মিটার স্কোয়ার, এটাই তো প্রেশার, যেটাকে আমরা 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি 1 পাস্কেল, সো পাস্কেল, এটাই এক। যদি আরটা SI ইউনিটে থাকে, এটাই SI ইউনিট, আর এর SI ইউনিটের ওপর ডিপেন্ড করে পায়ের মানটা পাস্কেলে বেরোবে বা নিউটন পার মিটার স্কোয়ারে বেরোবে। নাম্বার 2 কি, যদি আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন যদি হয়, ওকে, তাহলে এটার ভ্যালুটা নিয়ার অ্যাবাউট ধরে নেওয়া হয় 1/12 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন ধরে নেওয়া হয়, বোঝা গেছে? তাহলে তখন আমরা ভলিউম ভি ধরে নেব কি, লিটারে ধরবো, এই যে লিটার, ভলিউমটা সামথিং লিটার, ওকে? টেম্পারেচারটা অলওয়েজ কেলভিন, তখন পাইটা বেরোবে কি, অ্যাটমসফিয়ার প্রেশারে বেরোবে, ATM-এ বেরোবে, বোঝা গেছে? তাই ইউনিট দুটো অবশ্যই একটুখানি মনে রাখবে, আর এর ভ্যালুটা ইউনিটের ওপর ডিপেন্ড করছে। যদি লিটার অ্যাটমসফিয়ারে নিই তাহলে 1/2 ধরে নেবো ভ্যালুটাকে, পুরোটা বসালে ক্যালকুলেট করতে অসুবিধা হবে, তাই ওটা ধরে নেওয়া হয়। এটা জয়েন্টের জন্য একটুখানি সুবিধার জন্যই করা হয়। আর যদি আর এর ভ্যালু SI ইউনিটে থাকে তাহলে 25/3 ধরে নেওয়া হবে, বোঝা গেছে? ভেরি গুড। এখন আমরা একটা ইকুয়েশন করে দেবো, একটা প্রবলেম করে দেখবো, একটা নিউমেরিক্যালস, একটা অঙ্ক করে দেখি, দিয়ে এটা শেষ হবে, ওকে? কোয়েশ্চেন নাম্বার 1 কি, 60 গ্রাম urea, 60 gram urea is dissolved in 5 liter solution at 27 degree Celsius. Calculate pi মানে অসমোটিক প্রেশারটা কত হবে ডিটারমাইন করো, ওকে? এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া থাকবে 1/12 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন। দেখো আর এর ভ্যালু 1/12, তার মানে পায়ের ভ্যালু কিসে বেরোবে, ATM-এ বেরোবে, এর আগেই বললাম, এই যে ATM-এ বেরোবে, ঠিক আছে?
তাহলে পায়ের ভ্যালু কিসে বেরোবে, এটিএমে বেরোবে। তাহলে আমরা ইকুয়েশন কি জানি, পাই ইকুয়ালস টু সিআরটি, সিআরটি মিনস এন বাই ভি আর টি। এনের ভ্যালু বার করতে হবে, এন মানে কি নাম্বার অফ মোলস, মানে গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাস মোলার মাস। তো ইউরিয়া ইউজ করেছি, ইউরিয়ার গিভেন মাস কত 60 গ্রাম, মোলার মাস 60, মানে এনের ভ্যালু হচ্ছে 1। বাট এই ইকুয়েশন করলে হবে না, কিন্তু এই ইকুয়েশনের সাথে আই বলে একটা টার্ম কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, কেননা সবই আমরা কি নিচ্ছি, অবজার্ভ নিচ্ছি, আমরা সবই নিচ্ছি অবজার্ভ ভ্যালুগুলো নিচ্ছি। আইটা কি ভ্যান ট্রাপ ফ্যাক্টর, আইয়ের ওপর আমি একটা ক্লাস করাবো। সো আই তো মনে রাখবে, যারা ডিসোসিয়েট হয় তাদের জন্য আয়ের ভ্যালু একরকম হবে, আর যারা ডিসোসিয়েট হতে পারে না, যেমন ইউরিয়া ডিসোসিয়েট হয় কি, হয় না, আয়নিত হয়, হয় না, তাদের ক্ষেত্রে আয়ের ভ্যালু ধরে নেওয়া হয় 1, তাদের ক্ষেত্রে আয়ের ভ্যালু ধরে নেওয়া হয় 1। ইউরিয়া ডিসোসিয়েট হয় না, তাই ইউরিয়ার জন্য আই ইকুয়ালস টু 1, তাহলে আয়ের ভ্যালু 1, এনের ভ্যালু 1। তার মানে কি 1, সলিউশনের ভলিউম কত 5 লিটার, ওকে 1/5। আর এর ভ্যালু কত 1/12, 1/12। টি এর ভ্যালু, টি এর ভ্যালু অলওয়েজ কিসে নিতে হবে বলো, কেলভিনে নিতে হবে, ওকে কেলভিনে নিতে হবে টি এর ভ্যালুটা, ঠিক আছে দেখা যাক। তার মানে টি এর ভ্যালু কেলভিনে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 300 কেলভিন, কত 300 কেলভিন। সরি একটুখানি প্রবলেম হচ্ছে, 300 কেলভিন, ওকে। তাহলে এবার যদি আমরা এটাকে কাটি, তো 560, 360, ওকে, আর 12, 560, তার মানে 5 এটিএম, 5 এটিএম। তার মানে 60 গ্রাম ইউরিয়া যদি একটা 5 লিটার দ্রবণে দ্রবীভূত করা হয় 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে ওই সলিউশনের অসমোটিক প্রেশার কত হবে 5 এটিএম। আর এর ভ্যালু 1/12 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন দেওয়া রয়েছে। ইকুয়েশন এটা অ্যাপ্লাই করতে হবে, পাই ইকুয়ালস টু সিআরটি ইন্টু আই, কেননা সব কিছুই আমাদের অবজার্ভড, মানে কি বলবো, একটা বাংলায় হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু মানে হচ্ছে তাত্ত্বিকগত ভ্যালু, আর অবজার্ভ ভ্যালু হচ্ছে পরীক্ষালব্ধ ফল। সবই কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখতে হচ্ছে, সরি ভুল বললাম, একটা থিওরিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে তোমার তাত্ত্বিকগত ফল, আর অবজার্ভ ভ্যালু মানে পরীক্ষালব্ধ ফল। তো আমাদের পরীক্ষালব্ধ ফল যেটা আমরা চোখে দেখতে পাবো সেটাকে বসাতে হবে। তো আয়ের ভ্যালুটাকে আমার অলওয়েজ যারা আনডিসোসিয়েট মানে ডিআয়নাইজ হয় তাদের ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কি অলওয়েজ 1 ধরে নেওয়া হয়, ঠিক আছে। থ্যাংক ইউ, এটা তোমরা একটু ভালো করে